নতুন বছর শুরুতেই কি নবান্নের একবারে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়াটা সুনিশ্চিত হয়ে গেল? না, এটা আর কোনো কষ্ট কল্পনা নয়। আজকে 26,000 চাকরি বাতিল মামলার শুনানির একদম শেষ দিকে প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না যে ইঙ্গিত দিলেন, তাতে কিন্তু এই আশা এবং আশঙ্কা দুটোই কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমরা বারে বারেই বলে আসি যে সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা আটকে আছে, এবং সেই মামলাগুলোর যদি শুনানি শেষ হয় তাহলে তার রায় যে কি হবে সেটা জানার জন্য খুব একটা আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কেননা এই মামলাগুলো এর আগে বিভিন্ন কোর্ট বেঞ্চ টপকে যেখান থেকে এসেছে, বারবারই দেখা গেছে নবান্নের হার হয়েছে। হয় নবান্নের গাজুয়ারি, না হলে দুর্নীতি, সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাঁচার জন্য এরা সুপ্রিম কোর্টে চলে গেছে। কিন্তু সুপ্রিম কোর্টে কোনো অজ্ঞাত কারণে সেই মামলাগুলোর শুনানি না হয়ে দিনের পর দিন সেগুলো পিছিয়ে গেছে। আর এখানেই সাধারণ মানুষের আস্থা, যেটা আমাদের আইনি প্রক্রিয়ার উপর থাকা উচিত, সেই জায়গাটা কোথাও গিয়ে ঠক্কর পেয়েছে। মানুষ বিভিন্ন রকম প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সত্যি এর পিছনে কি রহস্য রয়েছে। কিন্তু যেদিন থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন মাননীয় সঞ্জীব খান্না, সেই দিন থেকে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে নবান্ন কোনো এক্সট্রা ফেসিলিটি পাবে না। যদি তারা কোনো অন্যায় কাজ করে থাকে, যদি কোনো গায়ের জোর কোথাও দেখিয়ে থাকে, তার খেসারত তাকে দিতে হবে। এই মামলাগুলোর বিচার হবে। আর আর একটা বড় পদক্ষেপ হিসেবে আজকে আমরা দেখলাম যে 26,000 চাকরি বাতিল মামলা হলো, এবং তারও যে পরবর্তী শুনানির ডেটটা পড়লো, সেটা ওই 3 মাস 6 মাস পেরিয়ে গিয়ে নয়, সেটাও পড়লো এই জানুয়ারির প্রথম সপ্তাহেই। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আরও দুটি মামলা এই জানুয়ারির প্রথমেই, অর্থাৎ আপনারা জানেন ক্রিসমাসে একটা ছুটি পড়ছে সুপ্রিম কোর্টের, এবং বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার এইটা সেলিব্রেশন হয়ে যাওয়া অবধি সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তারপরে কিন্তু নতুন বছরে কোর্ট খুলছে, এবং সেই কোর্ট খুললেই একের পর এক 3টে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু শুনানি হতে চলেছে। আর এই মামলাগুলি যদি সত্যিই শুনানি হয়, নবান্নের 14 তলা থেকে ওনার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো কি উপায় থাকবে? কেননা সবাই জানে শুনানি শেষ হলে এই মামলাগুলোর রায় কি হতে পারে, এবং সেই জন্যই জোর করে আইনের মারপ্যাচ দিয়ে এই মামলাগুলো এই তারিখ পে তারিখের খেলার চেষ্টা করে যাচ্ছে, তাকে এতদিন ধরে বাঁচিয়ে আসা দুর্নীতিবাজদের বাঁচিয়ে আসা আইনজীবীরা। এবং এর মধ্যে প্রথম যে মামলাটার কথা উঠবে সেটা হচ্ছে ডিএ মামলা। এই মামলা এর আগে সাতবার শুনানি হয়েছে বিভিন্ন কোর্ট এবং বেঞ্চে, এবং সেখানে একদম প্রথমেই এই রাজ্যের এসএটি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, অর্থাৎ সরকারি কর্মচারীরা তো সরাসরি কোর্টে যেতে পারেন না, তাদেরকে ওই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে হয়। সেখানে প্রথম যে মামলাটি হয়েছিল, সেখানে এসএটি বলে দিয়েছিল যে না, এই যে ডিএ, এটা রাজ্য সরকার তার খেয়াল খুশি মতো দিতে পারে। তার একটা বড় কারণও আছে। রাজ্য সরকারি কর্মচারীরা দাবি করে থাকেন এই এসএটির বিচারপতি হিসেবে যাদেরকে বসানো হয়, তারা রাজ্য সরকারের অনুগত হলে তবেই সেখানে বসতে পারে। ফলে এই ধরনের একটা রায় হয়েছিল, এবং সেই রায় যে কতখানি ভুল ছিল সেটা প্রমাণিত হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তারপর কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছে, সেখানকার ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে, আবার স্যাটে ফিরেছে, সুপ্রিম কোর্টে গেছে। প্রত্যেক জায়গাতেই দেখা গেছে যে রাজ্য সরকারের হার হয়েছে। অর্থাৎ এই যে এই রাজ্যে সরকারটা চলছে, যাদেরকে বলা হয় ডিএ মারা সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের পয়সা, তাদের ন্যায্য পাওনা, তাদের মৌলিক অধিকার, তাদের সাংবিধানিক অধিকার, সেটা দিনের পর দিন খর্ব করে সেই টাকা মেরে দিয়ে মেলা খেলা উৎসব করছে, নিজের ভোট ব্যাংক কিনছে, লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে, অথচ যাদের যেটা প্রাপ্য সেটা তুলে দিচ্ছে না। আর সেইটা থেকে বাঁচার জন্য শেষ পথ হচ্ছে এসএলপি। এখন সুপ্রিম কোর্টের যা নিয়ম হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে এসএলপি গ্রহণ করারই বোধহয় জায়গা ছিল না। অনেক আইনজীবী এটা নিয়ে বিতর্ক করেন, কিন্তু যাই হোক, সুপ্রিম কোর্ট মনে করেছে যে ঠিক আছে, এসএলপি তারা গ্রহণ করবে, এখানেও কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা, যখন গ্রহণ করেছো মামলাটা শোনো। এতগুলো মানুষের প্রত্যেক দিন তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, আর একটা সরকার যাদের নামই হয়ে গেছে ডিএমআর সরকার, তারা বুক ফুলিয়ে ফুটুমি করে যাচ্ছে, আর এই টাকা মেরে দিয়ে সেটা মানুষের ভোট কিনে নিজেদের রাজনৈতিক যে চরিত্র সেইটাকে প্রতিষ্ঠিত করছে। এটা তো চলতে পারে না। সেই মামলা পিছতে ফাইনালি আগামী 7ই জানুয়ারি কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। 7ই জানুয়ারি অর্থাৎ খুব সম্ভবত বোধহয় মঙ্গলবার পড়ছে, এই মামলাটার শুনানি হবে। এবং আমি যেটুকুনি জানি যে সোমবার এই মামলাগুলোর শুনানিগুলো পড়তো। এবার সোমবার হচ্ছে মিসলেনিয়াস ডে, অর্থাৎ সেখানে বিবিধ মামলা সেখানে চলে আসবে, ফলে এই মামলাটা কিন্তু শুনানি হতো না। কিন্তু 7ই জানুয়ারি যেহেতু মঙ্গলবার পড়ছে, সেখানে স্পেসিফিক্যালি এই মামলাটাই শুনানি হওয়ার একটা জায়গা রয়েছে। এবং সেখানে যদি শুনানি হয়, তাহলে তার একটা ফয়সালা হওয়ার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে এই কারণেই বলছি, কেননা
এই ডিএ মামলায় আবার একটা অদ্ভুত জিনিস দেখা গেছে। বিচারপতিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বিচার করার, কিন্তু যাদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে হয় তারা বেঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন, আর না হলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি তাদের রিটায়ারমেন্ট এসে যাচ্ছে, নতুন কাউকে সেখানে অ্যাপয়েন্ট করতে হচ্ছে, এবং তারা এসে আবার প্রথম থেকে শুনছেন, আবার রাজ্য সরকার একটা অক্সিজেন পেয়ে যাচ্ছে। এই যে বেঞ্চটি বর্তমানে রয়েছে, তাদের দুই বিচারপতির মধ্যে একজনেরও কিন্তু জানুয়ারি শেষে গিয়ে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। ফলে জানুয়ারির মধ্যে যদি এই মামলার শুনানি শেষ না হয়ে এর ফয়সালা না হয়, আবার বিচারপতি বদল হবে এবং এই মামলার ভাগ্য কিন্তু ঝুলে থাকতে পারে। সেটা একটা আশঙ্কার জায়গা রয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন যে জাস্টিস সঞ্জীব খান্না প্রধান বিচারপতি দায়িত্ব পাওয়ার পর যেভাবে প্রত্যেকটা মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং যে মামলাটি ধরছেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুনানি শেষ করে তার ফয়সালা করে দেওয়ার চেষ্টা করছেন, তাতে ডিএ মামলার ফয়সালাও বোধহয় খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ডিএ মামলার ফয়সালা যদি হয়ে যায়, সেই কবে 2011 থেকে যে ডিএ মেরে রেখে দিয়েছে, বা তার আগে থেকেই যে টাকাটা প্রাপ্য আছে রাজ্য সরকারি কর্মচারীদের, সেইটা মেরে রেখে দিয়েছে, সেই টাকা তো দিতেই হবে। এমনকি তার উপর ইন্টারেস্ট বা এরিয়ার দিতে হবে কিনা সেই সব নিয়েও কিন্তু ফয়সালা হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, একেই তো ভাঁড়ে মা ভবানীর অবস্থা হয়ে গেছে, তারপর এই অতিরিক্ত টাকাটা কোথা থেকে দিতে পারবে? আর যদি সেই টাকা দিতে না পারে, তখন সুপ্রিম কোর্টের হাতেও আর অন্য কোনো অস্ত্র থাকবে না। সুপ্রিম কোর্টের রায়কে এর অবমাননা করছেন, দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হচ্ছে, এবং আদালত অবমাননার দায়ে এই সরকারকে রাষ্ট্রপতির কাছে দাবি যাবে যে বরখাস্ত করা হোক। এরা এরা সরকার চালানোর জায়গায় নেই। ফলে ওই নবান্ন থেকে বিদায় কিন্তু নিতে হবে যদি এই মামলার ফয়সালা হয়, এবং সেটা অবশেষে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আগামী 7ই জানুয়ারি কিন্তু এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু এই মামলাই নয়, ওই 26,000 মামলার নেক্সট ডেট কবে হবে সেটা ফিক্স করতে গিয়ে আইনজীবীদের মুখ থেকেই জানা গেল, এবং সেখানে আরেকটি বড় মামলা হতে চলেছে, সেটা হচ্ছে ওবিসি মামলার রায়। ওবিসি মামলার যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূল জামানায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে যাকে পেরেছে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কোনো রকম নিয়ম নীতি ভাঙেনি। একটাই নিয়ম নীতি এখানে মানার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে বেছে বেছে যারা এই রাজ্যে সংখ্যালঘু আছে তাদের যেভাবে হোক এই ওবিসি ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়ে যাও, এবং তারপর এই সংখ্যালঘু সমাজকে বোঝাও, দেখো আমি তোমাদের মসিহা, তোমাদের জন্য কত উন্নয়ন করি, তোমাদের জন্য ওবিসির ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু সেখানে এক তো নিয়ম মানছেন না, দুই এই যে ওবিসি সার্টিফিকেট করে দিচ্ছে, তাতে আলটিমেটলি কি সংখ্যালঘু সমাজের কোনো রকম কোনো উন্নয়ন করছে? ছোট্ট করে একটু বলি, এই ওবিসির দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি। ওবিসি এ হচ্ছে যারা অতিরিক্ত পিছিয়ে রয়েছে, সেখানে সরকারি কোটায় 10% সংরক্ষণ আছে। অন্যদিকে ওবিসি বি যারা পিছিয়ে থাকা শ্রেণী, তাদের 7% সংরক্ষণ আছে, অর্থাৎ 10-এর সাথে 17% সংরক্ষণ এই ওবিসির জন্য আছে। এই তৃণমূল সরকার যে নীতিটা করেছে, ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ লোককে পাইয়ে দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সমাজকে। তার আগে ধরুন হয়তো পশ্চিমবঙ্গের সংখ্যাটা ছিল 50,000, 50,000 ওবিসি লোক রয়েছে, যার মধ্যে এই 17% একটা কোটা রয়েছে যারা এই কোটার মাধ্যমে চাকরি পাবে। খুব ভালো কথা। এখন এই 50,000টা বাড়িয়ে 5 লক্ষ করে দিয়েছে, কিন্তু সেই কোটাটা কি বাড়িয়েছে এই সরকার? অর্থাৎ যে কম্পিটিশনটা আগে 50,000 লোকের মধ্যে হতো ওই 17%-এ ঢোকার জন্য, আজকে কিন্তু 5 লক্ষ লোকের মধ্যে সেই কম্পিটিশন হবে ওই জায়গাটায় ঢোকার জন্য। তাহলে কি লাভের লাভ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের? আর সব থেকে বড় কথা যেটা, ওবিসি ন্যাশনাল যারা রয়েছে কাউন্সিল, তারা পরিষ্কার বলছে, সুপ্রিম কোর্টের একটা রায় বলছে যে ইমিডিয়েটলি ওবিসি কোটা বাড়িয়ে 22% করা উচিত। সেটার জন্য নবান্নকে বারবার বলা হয়েছে, তারা কিন্তু সেই কোটা বাড়ায়নি, সেটা 17%ই রেখে দিয়েছে। তাহলে 5% তো ওখানেই তুমি ওবিসিদের মেরে রেখে দিয়েছো। কিন্তু ওই ওবিসি সংখ্যালঘু করে দিয়েছি, এসব করে ভোটের রাজনীতি করতে হবে, ভোট ব্যাংকটাকে অটুট রাখতে হবে, সংখ্যালঘু ভোট ব্যাংকের মাধ্যমে আমি জিতি, সেই জায়গাটাই করছে। এখন এই 5 লক্ষ ওবিসি কোটা যদি চলে যায়, একে তো সংখ্যালঘু সমাজের একটা ধাক্কা আসবে, 2 নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এই রাজ্যের সমস্ত সরকারি নিয়োগ এই সরকার বন্ধ করে দিয়েছে ওবিসি সার্টিফিকেট মামলাটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে বলে। ওইটাকে শিয়াল ছানার মতো দেখিয়ে বলছে আমরা এত রিক্রুটমেন্ট করতে চাই, করতে পারছি না। আসলে এই যে সরকারটাকে বলা হয় টাকা মারা সরকার, ডিএ মারা সরকার, বিরোধীরা যে অভিযোগগুলো করে সেটা কতখানি সত্য এই কথা থেকেই বোঝা যায়। এই রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী রাস্তায় বসে রয়েছেন, প্রতিবাদ করছেন, সরকারের কানে কিছু যাচ্ছে না। কিন্তু এই ওবিসি মামলায় যাই হোক, সে এদেরকে অ্যালাউ করুক ডিসঅ্যালাউ করুক, যদি ফয়সালাটা হয়ে যায়, এই সরকারি চাকরিটা আর আটকে রাখতে পারবে? আর যদি তারপরও সরকারি চাকরি কোনো বাহানায় আটকে রাখে, এবার কিন্তু সেই ছেলেমেয়েরাই রাস্তায় নেমে যাবে, নবান্ন অভিযান করবে, বলবে হয় চাকরি দাও নাহলে গদি ছাড়ো। অর্থাৎ ওবিসি মামলাও কিন্তু 7 তারিখের পর 9 তারিখ শুনানি রয়েছে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
আর ৩ নম্বর যেটা হতে চলেছে, যেটা আজকে হলো তারই এক্সটেন্ডেড ভার্সনটা হবে বা ফাইনাল হিয়ারিংটা হবে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে ওই চাকরি বাতিল ২৬,০০০ চাকরি বাতিল মামলা। এবার এই মামলার ডেট জাস্টিস সঞ্জীব খান্না তিনি কিন্তু ফেলতে চেয়েছিলেন ৯ তারিখ, কেননা বৃহস্পতিবারই এটার জন্য তিনি ডেডিকেটেড একটা দিন হিসেবে দেখতে চাইছিলেন। কিন্তু তখন ওই আইনজীবীরাই বলেন যে এই বৃহস্পতিবার কিন্তু এই ওবিসি সার্টিফিকেট মামলাটা রয়েছে, সুতরাং সেই দিনকে না ফেলে এটা অন্য কোনো দিন দেওয়া হোক। এবং সেই জায়গাতেই অনুরোধ আসে ১০ তারিখে ফেলার জন্য, ৯ তারিখের জায়গায় ১০ তারিখ, যাতে বৃহস্পতিবার দিন ওই ওবিসি সার্টিফিকেট মামলাটা শোনা হয় এবং ১০ তারিখে এই চাকরি বাতিল মামলাটা শোনা হয়। এবার যদিও দুটো মামলা দুটো আলাদা আলাদা বিচারপতিদের বেঞ্চে থাকবে, কিন্তু যারা আইনজীবীরা লড়ছেন তারা পক্ষে বিপক্ষে দুতরফেই মোটামুটি একই আইনজীবীরা লড়ছেন। অর্থাৎ নবান্নকে বাঁচাতে যারা ওই মার্কামারা আছেন তারা তো সেই সব জায়গাতেই তাদেরকে যেতে হবে, যেভাবে হোক আইনের ফাঁকটা গলেই নবান্নকে বাঁচাতে হবে, তাদের একটা অসুবিধা হয়ে যাবে। ফলে ওই জন্য ৯ তারিখটা মানা করছিল। ফলে এই রায়ের কপিটা হাতে পেলে এই মামলার বোঝা যাবে যে নেক্সট হিয়ারিং ডেটটা কবে হচ্ছে। হয় ৯ তারিখ নয় ১০ তারিখ, এটাই মোটামুটি বোঝা যাচ্ছিল। প্রথমে ৭ তারিখের কথাও শোনা যাচ্ছিল, কিন্তু ৭ তারিখ ওই ডিএ মামলা রয়েছে, ৭ তারিখ ডিএ মামলা, ৯ তারিখ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, আর ১০ তারিখ ২৬,০০০ চাকরি বাতিল মামলা। মোটামুটি জানুয়ারির ওই নিউ ইয়ারের ছুটি কাটলেই যখন সুপ্রিম কোর্ট শুরু হবে তখন কিন্তু এই ৩টে গুরুত্বপূর্ণ মামলার রায় কিন্তু সামনে চলে আসতে পারে। এগুলোর হিয়ারিংটা অ্যাটলিস্ট হবে এবং জাস্টিস সঞ্জীব খান্না যেভাবে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে হিয়ারিং হওয়া নিয়ে সকলেই কিন্তু আশায় বুক বাঁধছেন। কিন্তু আমরা ঘরপোড়া গরু, যতক্ষণ না হচ্ছে অ্যাকচুয়ালি ততক্ষণ বিশ্বাস করতে কষ্ট হয় এবং অবশ্যই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই, কিন্তু যখন এরকম পিছিয়ে যায় তখন তো কোথাও একটা সবকিছু ঘেঁটে যায়। কিন্তু সঞ্জীব খান্নার আমলে কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। তিনি কিন্তু ক্রমশ বাঙালি পশ্চিমবঙ্গের মানুষের তিনি কিন্তু আস্থাটা জিতছেন। তিনি হিয়ারিং গুলো করছেন এবং প্রয়োজনে নবান্নের বিরুদ্ধে কিন্তু কড়া রায়টা দিচ্ছেন। আর তাই সত্যিই যদি এই ৩টে মামলার শুনানি হয় এবং রাজ্য সরকারের বিপক্ষে যায়, ল্যাজো গোবরে হওয়ার মতো পরিস্থিতি তো হবেই। একটা সামাজিক গন্ডগোল তো লাগবেই। তোলামূল নেতাদের দেখলে মানুষ তেড়ে যাবেই এবং সেই জায়গায় কতখানি রাজনৈতিকভাবে সেটাকে সামাল দিতে পারেন, কতখানি পুলিশ প্রশাসন নামিয়ে জবরদখল করে গলা টিপে সামলাতে পারেন, সেটাই দেখার। আর সেটা যদি করতে না পারেন, ওই যেটা বিরোধীরা প্রেডিক্ট করে থাকে যে নবান্নের গদি ফেলে পালাতে হবে ১৪ তলা থেকে, সেই জায়গাটাই কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাবে। ফলে আজকে ২৬,০০০ চাকরি বাতিল মামলায় একদিকে যেরকম কড়া কড়া পর্যবেক্ষণ দিয়েছেন, তার পাশাপাশি মোট ৩টি মামলা নিয়ে কিন্তু অনেক জল্পনা আজকে উস্কে দিয়েছেন, অনেক আশা আকাঙ্ক্ষা বাঙালির বাড়িয়ে দিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না। যেভাবে মানুষের প্রত্যাশা বাড়ছে, তার উপর ভরসা বাড়ছে, আস্থা বাড়ছে, তার মর্যাদা দিয়ে সত্যিই কি নবান্নের প্রথম সপ্তাহে এগুলোর ফয়সালার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? যদি পারেন, বাঙালির হৃদয়ে তার নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। আর না পারলে বাঙালি যে আইনি ব্যবস্থা নিয়ে হতাশায় ভুগছে, সেটা বোধহয় আরেকটু বাড়বে। তবে সঞ্জীব খান্না কিন্তু আশা বাড়াচ্ছেন। আমার অন্তত আশা বাড়ছে। আপনারা কি বলবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।